নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনের কথা যে ভিডিও সিরিজ তার পঞ্চম পর্ব নিয়ে আজকে উপস্থিত হয়েছি। জিজ্ঞাসা রেখেছেন রামকৃষ্ণ সাহা। বলছেন, ভারতের উত্থানের জন্য আধ্যাত্মিকতা অবশ্যই প্রয়োজন। যুগপুরুষগণ বারবার স্মরণ করিয়ে গেছেন, সফলভাবে তার প্রয়োগ হচ্ছে না। কিভাবে সফলতা আসবে, এই বিষয়ে একদিন আলোচনা করার অনুরোধ করি। এটাও একটা খুব বিস্তৃত পরিসর। একটা ছোট ভিডিওর মধ্যে সবটা নিয়ে চর্চা করা সম্ভব নয়। একদিনে কথাও শেষ হয় না, বারবার এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে হয়, তবে কিছু একটা কনক্রিট বেরিয়ে আসে। যাই হোক, প্রাথমিকভাবে আমি অল্প কিছু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথমে এই উত্থান শব্দটা, আমরা সবাই চাই ভারতবর্ষের উত্থান হোক, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন নিক। কিন্তু উত্থান বললে আমাদের মনের মধ্যে কোন ছবি ভেসে ওঠে? যে অর্থে গত 70 বছর ধরে আমরা আমেরিকাকে দেখেছি, সেটাই কি উত্থান? বা একটা সময় গেছে যখন আমরা রুশকে পূজা করেছি, বা আজকে চায়নাকে একটা প্রথম বিশ্বের মডেল বলে মনে করছি। জিডিপি, অর্থনীতি, কজন চাকরি পেল, কজন মাধ্যমিকে পাশ করলো, কজন উচ্চ মাধ্যমিকে পাশ করলো, কত লগ্নি হলো, কত বিদেশি মুদ্রা আমাদের রিজার্ভ ব্যাংকে জমা হলো, কত গ্রাম মুছে গিয়ে নগর হয়ে গেল, কত টেকনোলজি এসে গেল, এটাই কি উত্থান? উত্থান বললে আমরা কি ভাবি? প্রথমে সেইটা আমাদের মনের মধ্যে একটা স্পষ্ট ধারণা করে নেওয়ার দরকার আছে। ভারতবর্ষর উত্থান বলতে এক চেতনার উত্তরণ। শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, হ্যাঁ, অর্থনৈতিক সমৃদ্ধি তো আছেই, কিন্তু সবার বেস বা ভিত হবে এক চেতনার উত্তরণ এবং তার পরিসর। এমনই এক সমাজ, যে সমাজের শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, রাজনীতি বলুন, কৃষি বলুন, শিল্প বলুন, অর্থনীতি বলুন, ধর্মের ওপরে ভিত্তি করে, একটা ধর্মবোধের ওপরে ভিত্তি করে। আমার কাছে অন্তত সেটাই উত্থান। আর তার প্রথম স্টেপ, যেটা এক্ষুনি আমাদের করতে হচ্ছে, প্রতিনিয়ত যেটা আমরা করার চেষ্টা করছি, যে যখন একটা বড় গাছ তার উত্থান হতে হয়, তাকে বড় হতে হয়, তখন তাকে আরো মাটির তলায় তাকে শিকড় নিয়ে যেতে হয়। যত গভীরে শিকড়, তত সে গাছ আকাশপানে উঠবে। আমাদের সমস্যাটা হলো যে আমাদের শিকড় খুব গভীর, কিন্তু আমাদের সেই স্মৃতি নেই। স্মৃতি হারিয়ে গেছে, স্মৃতি লুট করা হয়েছে। এক গভীর প্রাচীন সভ্যতা, যে সভ্যতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, সেই সভ্যতাকে আজকে শিখতে হচ্ছে যে আমরা বর্বর, আমাদের ধর্ম মধ্যযুগীয়, এবং যা কিছু উন্নতি আমাদের হয়েছে সব বিদেশ থেকে হয়েছে। 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, এই তত্ত্ব খারিজ হয়ে গেছে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে গেছে যেটা ভুল, এটা মিথ্যা। কিন্তু আমাদের দেশের মধ্যেই এমন অনেক শক্তি রয়েছে যারা এই সত্যের প্রতিষ্ঠা চায় না।
আজকে যদি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে গঠন করতে হয় আমাদের নিজেদের সংস্কার অনুযায়ী, ভারতবর্ষের নিজস্ব স্বভাব অনুযায়ী, তাহলে আমাদের ইতিহাস সম্বন্ধে আমাদের সঠিক জ্ঞান থাকা দরকার। দ্বিতীয়ত, প্রয়োগ শব্দটা আপনি লিখেছেন যে আধ্যাত্মিকতার প্রয়োগ হচ্ছে না সফলভাবে। কোথাও কোথাও হচ্ছে, যেমন ধরুন অনেক জায়গাতে যোগাসন, প্রাণায়াম ইত্যাদি কম্পালসারি করা হচ্ছে। কোথাও কোথাও দাবি উঠছে যে গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত এগুলো ক্লাসে পড়ানো হোক, এগুলো সাবজেক্টের মধ্যে আসুক। কিন্তু এলে কি হবে? এই যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল কলেজে, বিশেষ করে স্কুলে যে যোগাসন কম্পালসারি হচ্ছে, সবাই যোগাসন করছে, খুব ভালো কথা। তারপর তারা ডিস্ট্রিক্ট লেভেলে রিপ্রেজেন্ট করছে, প্রাইজ পাচ্ছে, সার্টিফিকেট পাচ্ছে। তাদের মধ্যে যারা প্রশিক্ষিত তারা যোগাসনের একটা সেন্টার খুলে ফেলছে বড় হয়ে, সেটা বৃত্তি হয়ে যাচ্ছে। ঠিক স্বভাবে রূপান্তর কি হচ্ছে? অথবা যদি গীতার ক্লাস আপনি করান, তাহলে সবাই কি শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী নিজের জীবনে কিভাবে কর্ম করব, কিভাবে এগোবো সেভাবে ভাববে? নাকি ভাববে কি প্রশ্ন আসবে এর থেকে পরীক্ষায়, শর্ট কোয়েশ্চেন কি আসবে, লং কোয়েশ্চেন কি আসবে, নোটস কি আছে, কতটা মুখস্থ করতে হবে? সুতরাং লক্ষ্য ছেড়ে, আসল ছেড়ে নকল নিয়ে আমরা পড়ে থাকব। তাই যে স্ট্রাকচারটা আছে, যে গঠনটা আছে, তার মধ্যে প্রয়োগ করতে গেলে একটা কসমেটিক চেঞ্জ করা হবে, প্রসাধনিক পরিবর্তন করা হবে। তাতে কিন্তু মূলে কিছু পাল্টাবে না, আসলে পাল্টাবে না। অর্থাৎ আমার নিজের মন, নিজের শরীর অসুস্থ, ক্লান্ত, কিন্তু আমি একটু লিপস্টিক পরে নিলাম, লাগিয়ে নিলাম, পাউডার লাগিয়ে নিলাম, মেকআপ করে নিলাম, চুলটা বেঁধে নিলাম, নিয়ে বেরোলাম। আপাত দৃষ্টিতে কিছুক্ষণের জন্য আমাকে যেটা সুস্থ মনে হলো, কিন্তু ভেতরে ভেতরে আমি একই আছি। ব্যাপারটা সেরকম হবে। তাই জন্য আমাদের ভাবতে হবে এই গঠনটা নিয়েই। যথেষ্ট হয়েছে ইজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ফ্যাসিজম, এমনকি হিউম্যানিজম, যথেষ্ট হয়েছে। ইজম মানেই একটা বাদ, আর বাদ মানেই সেটা মানুষের তৈরি করা একটা মতবাদ, যেটা সবার উপরে চাপিয়ে দিতে হবে। আর যা কিছু তৈরি হয় তার একটা মেয়াদ থাকে, তার একটা শুরু হয় এবং তার একটা শেষ হয়। একদিন সেটা ব্রাত্য হয়ে যায়, সেটাকে কাল ছুঁড়ে ফেলে দেয়। হিউম্যানিজম পর্যন্ত, মানবতাবাদ একটা স্বার্থপর শব্দ। মানুষ কি শুধু মানুষের জন্য ভাববে? তাই তো ভেবেছে শিল্প বিপ্লবের সময় থেকে আজ পর্যন্ত, যে মানুষের উন্নয়ন হোক, মানুষ টাকা করুক, মানুষ যত প্রকৃতির মধ্যে সম্পদ আছে তার থেকে সব শক্তি এক্সট্রাক্ট করে মানুষ ভোগ করুক। তাই তো ভেবেছে। করতে গিয়ে কি হয়েছে? করতে গিয়ে আজকে প্রকৃতি বিপন্ন। গাছপালা, পশু পাখি, নদী নালা, মাটি, আকাশ, বাতাস সমস্ত কিছু দূষিত। লক্ষ লক্ষ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, মানুষ শুধু মানবতাবাদের ধুয়ো তুলেছে বলে। ভারতের ঋষিরা, ভারতের মহাপুরুষেরা কিন্তু মানব কল্যাণ এই কথাটা বলতেন না, বলতেন জগৎ কল্যাণ। এমন বিকশিত হয়ে ওঠো যে জগতের কল্যাণ হবে।
সবাইকে নিয়ে অখণ্ডতায় জীবনকে দেখতে হবে, খণ্ডিত খণ্ডিত করে নয়, অখণ্ডতায়। সমস্ত ব্রহ্মাণ্ড থেকে অণু পর্যন্ত সবার কল্যাণে আমার কল্যাণ, কারণ আমি এর থেকে আলাদা নয়। হাজার হাজার কিলোমিটার দূরে কোনো একটা অণু জন্মাচ্ছে কয়েক মুহূর্তের জন্য, তার থেকে আমি আলাদা নয়। এই বোধ জাগাতে হবে। তাই বাদের যে রচনা, নানা রকম ইজমের, সেগুলো একটা বাগানের মতো। আর স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা সেটা কিন্তু বাগান নয়। আধ্যাত্মিকতা নিয়ে কিন্তু প্রতিষ্ঠান হয় না, ধর্মের প্রচার নিয়ে প্রতিষ্ঠান হয়, সমাজ সেবা নিয়ে প্রতিষ্ঠান হয়, বিদ্যা ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠান হয়, কিন্তু আধ্যাত্মিকতা নিয়ে প্রতিষ্ঠান হয় না। আধ্যাত্মিকতা অরণ্যের মতো, কোনো মানুষের তৈরি করা নয় সেই অরণ্য। প্রকৃতির সৃজন, সবাই সবাইকে নিয়ে সেখানে আছে। কারুর জন্য অন্য কারুর কিন্তু বিরাট রকমের কোনো ক্ষতি হচ্ছে না। খাদ্য খাদক সম্পর্ক নিয়েই সবাই ভালো আছে। বায়োডাইভার্সিটি অর্থাৎ জৈব বৈচিত্র্য নিয়ে ভালো আছে। বাগান যেই আপনি করবেন, সঙ্গে সঙ্গে সেই বাগান রক্ষণাবেক্ষণ করা, সেই বাগান সামলানো না বিশ্বাস উঠে যাবে, কারণ আমাদের পছন্দ করা গাছ সেই বাগানে থাকবে। যখনই প্রকৃতি থেকে কিছু উঠছে নিজে থেকে, তাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। তাই আধ্যাত্মিকতা ভারতবর্ষের স্বভাবে অর্গ্যানিক, কৃত্রিম নয়, প্রাতিষ্ঠানিক নয়। তাই আধ্যাত্মিকতা কোথাও একটা প্রয়োগ করা যায় না, নিজে আধ্যাত্মিক হয়ে ওঠা যায়। তখন আপনিই একটা প্রসার হতে আরম্ভ করে। বুদ্ধকে গাছতলায় বসে ভাবতে হয়নি যে এবার আমি একটা নতুন দর্শন কিছু প্রয়োগ করব। তার প্রভায়, তার প্রজ্ঞায়, তার ব্যক্তিগত আকর্ষণে বহু মানুষ তার কাছে আসতে আরম্ভ করলেন এবং ধীরে 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 রূপান্তর হতে আরম্ভ করল। যখন এক আধ্যাত্মিক জোয়ার উঠল বুদ্ধের আমলে, তারপর থেকে লক্ষ্য করে দেখবেন সেই সময়ের ভারতের বিজ্ঞান, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, সমাজ, সাহিত্য সব কিছুর প্রভূত উন্নতি। কারণ আধ্যাত্মিকতাকে বেস করে, ধর্মকে বেস করে সমাজ, রাজনীতি, শিল্প, অর্থনীতি, শিক্ষা সব কিছু গড়ে উঠতে আরম্ভ করেছিল। তবু যদি ভাবতে হয় আমাদের যে আগামী ভারত কোন পথে এগোলে এই তার নিজস্ব অর্গ্যানিক যে স্পিরিচুয়ালিটি, স্বাভাবিক যে আধ্যাত্মিকতা, প্রাতিষ্ঠানিক নয়, সেটা ফিরে পাবে, প্রথমেই আমাদের দেখতে হবে আজকের যে বিদ্যা ব্যবস্থা রয়েছে তার দিকে। আমি ইচ্ছে করেই কিন্তু বিদ্যা ব্যবস্থা শব্দটা ব্যবহার করছি, কারণ এটাকে আমি শিক্ষা ব্যবস্থা বলে মনেই করি না। কোনো শিক্ষাই হয় না। নিজের সম্ভাবনাকে জানা, নিজের মনুষ্যত্বকে জাগানো, নিজের মধ্যে দৈব বা আধ্যাত্মিক যে সম্পদ রয়েছে, যে ঐশ্বর্য রয়েছে, তাকে শনাক্ত করার কোনো জায়গাই নেই। সুতরাং এটা কোনো শিক্ষাই নয়, এটা শুধু মুখস্থ বিদ্যা, শুধু পরীক্ষা, শুধু নম্বর, শুধু একটা বিরাট ইকোনমিক মেশিনারি, একটা অর্থনৈতিক যন্ত্র, সেই যন্ত্রকে ফিড করে যাওয়ার, সেই যন্ত্রকে খাইয়ে যাওয়ার জ্বালানি। একটা কথা আমার মনে হয় আজকে দাঁড়িয়ে সকলে স্বীকার করা উচিত, যে ভারতবর্ষের যে এডুকেশন সিস্টেম,
যেটা ইউরোপিয়ান মডেলের একটা নকল, সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এটাকে পরিবর্তন করা যাবে না। এটাকে মূল থেকে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে। তার জায়গায় কি আসবে? আমার দৃষ্টিতে এটা নিয়ে অনেক দ্বিমত থাকতে পারে, অনেক তর্ক তুলতে পারেন, কিন্তু আমি ভেবে দেখেছি যে আমাদের বৈদিক যে সমাজ, উপনিষদের যে যুগ, সেই যুগের যে চতুরাশ্রমের কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথম আশ্রমটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, যেটা এক ধরনের গুরুকুল। আমাদের সেই ব্রহ্মচর্য আশ্রমের যে কনসেপ্টটা, যে ধারণাটা, সেটাতে আবার ফিরে আসতে হবে। এবারে প্রশ্ন উঠতে পারে যে সেই ব্রহ্মচর্য আশ্রমে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় ছাড়া অন্যরা যেতেন? তখন যেতেন কি যেতেন না সেটা পরের প্রশ্ন, এখন যাবে। প্রশ্ন উঠতে পারে সেই যুগে ব্রহ্মচর্য আশ্রমে কি মেয়েরা অংশগ্রহণ করত, নাকি তাদের গৃহশিক্ষা হতো? সে করতো কি করতো না তখনকার অন্য পণ্ডিতদের বিচার, এখন করবে। সুতরাং সেইটাকেই কপি করব না আমরা, এখনকার সময় অনুযায়ী, যুগ অনুযায়ী আমরা সেই জায়গাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। কারণ এই যে শিক্ষা, ব্রহ্মচর্য আশ্রমের যে জীবন, এটা শুধুমাত্র একটা ক্লাসরুম নয়, এটা একটা যাপন, একটা লাইফস্টাইল। এটা শুরু হচ্ছে কখন? 5 বছর বয়সে নয়, ব্রহ্মচর্য আশ্রম শুরু হচ্ছে 12 বছর বয়সে। তার মানে একটা ছেলে বা একটা মেয়ে 0 থেকে 12 পর্যন্ত তার মা বাবা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী গ্রাম শহর যেখানেই থাক, সে মিশছে, বড় হচ্ছে, এই সমস্ত সম্পর্কের মধ্যে দিয়ে খেলা করছে, সেখান থেকে অনেক শিখছে। সে যখন গাছে চড়ছে বা নদীতে ঝাঁপ দিচ্ছে বা যখন ছাগলের পেছনে দৌড়চ্ছে, নতুন কারোর সাথে বন্ধুত্ব করছে, তখনও কিন্তু সে অনেক কিছু শিখছে। শুধু ক্লাসরুমে গিয়েই সে শেখে আর আপন মনে যখন সে বৃষ্টি দেখে তখন সে শেখে না, এই যে একটা কুসংস্কার মনের মধ্যে ঢুকে গেছে, এইটাকে পাল্টাতে হবে। 12 বছর পর্যন্ত এইভাবে সে থাকলো, এরপর তার জীবনে বয়ঃসন্ধি কাল আসছে। একটা ছেলে তার পুরুষ পরিচয় জানতে পারবে, একটা মেয়ে তার নারী পরিচয় জানতে পারবে, ঠিক এই লগ্নে সে চলে গেল গুরুকুল বা ব্রহ্মচর্য আশ্রম। 12 বছর যেমন তার মা বাবা সমাজকে দরকার হয়েছিল, প্রয়োজন, তারপর আরও 12টা বছর দরকার যখন মা বাবা এবং সমাজ পরিবার থেকে তাকে দূরে থাকতে হবে। এই দূরে থাকাটাও খুব প্রয়োজন, শিক্ষার একটা অঙ্গ। এমন একটা পরিবেশে সেটা গেল, উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ, অরণ্যের মধ্যে, নদীর ধারে, খুব সিম্পল লিভিং। সেখানে ত্যাগীরা রয়েছেন, যারা গুরু, যারা আচার্য, তাদের তত্ত্বাবধানে সব কিছু হচ্ছে। আর সেখানে শুধু পাঠ হয় না, শুধু যে ক্লাস নেওয়া হচ্ছে তাই নয়, একটা গোটা জীবনযাপন। ভোরবেলা ঘুম থেকে ওঠা, প্রাতঃকৃত্য, প্রাতঃস্নান, সূর্য প্রণাম, আসন, যোগ, জপ, ধ্যান, তারপরে পাঠ। ছেলে মেয়েরাই রান্না বান্না করবে পালা করে করে, তারাই ওই আশ্রম প্রাঙ্গণে কিছু চাষ করবে পালা করে, আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, একে অপরের সাথে সব কিছু ভাগ করে নেবে, সবাই মিলে একসাথে থাকবে, উঠবে, বসবে, কালেকশন করবে, বেরোবে, গ্রামে গ্রামে যাবে। কারণ এই শিক্ষা ব্যবস্থার একটা মূল শর্ত যে যারা শিক্ষক আচার্য,
তারা কেউ প্রফেশনাল নন, তারা কেউ পয়সা নিচ্ছেন না এটা করার জন্য, এটা ডোনেশন ভিত্তিক। ভারতবর্ষের একটা নিজস্ব মূল্যবোধ আছে যে শিক্ষা এবং স্বাস্থ্য পেশাদারি হওয়া উচিত নয়, তাহলে কম্প্রোমাইজ হয়ে যায়। মানুষ খুশি হয়ে যা দেবে, কারণ অনেকে তো উপকার পাচ্ছে তার বিবেক অনুযায়ী। ছেলেরা যখন গ্রামে গঞ্জে ভিক্ষা করতে যাবে, যেখানে যেখানে ভিক্ষা করছে তাদের ছেলে মেয়েরাও তো এরকম ধরনের ব্রহ্মচর্য আশ্রমে আছে। এইভাবে ছাত্ররাই দায়িত্ব নিচ্ছে, এক অর্থে প্রতিষ্ঠানগুলো তারাই চালাচ্ছে, তারই মধ্যে তারা খেলছে, নানা রকম যার যেমন অভিব্যক্তি সেগুলো ফুটে উঠছে। কেউ গান করে, কেউ নাচ করে, কেউ অভিনয় করে, কেউ ভালো লেখে, কেউ ভালো কারিগর, কেউ ভালো ছবি আঁকে। এইভাবে সে নিজের প্রতিভাকে বুঝতে পারছে, নিজের সম্ভাবনাকে বুঝতে পারছে। গুরুরাও লক্ষ্য রাখছেন কাকে দিয়ে কি হবে। একটা কম্পোজিট লাইফস্টাইল। ব্রহ্মচর্য শিক্ষা হচ্ছে সংযম শিখছে, সে তার সৃষ্টিশীলতা বাড়ছে। 24 বছর বয়সে সে যখন ঘরে ফিরবে, সে বিবাহ করবে, সে এমন একজন পিতা হবে বা মাতা হবে, এমন সন্তানকে সে আনবে যার পেছনে রয়েছে ব্রহ্মচর্যের শিক্ষা, সংযম, উন্নত সন্তান আসবে। অর্থাৎ সে একটা ধর্ম এবং আধ্যাত্মিকতা, বিজ্ঞান, জীবন বিজ্ঞান, একটা পূর্ণ বোধ নিয়ে সে যখন ঘরে ফিরবে, তারপরে সে একজন উন্নত স্বামী হবে, উন্নত স্ত্রী হবে, উন্নত সন্তান হবে, উন্নত পিতা হবে, উন্নত মাতা হবে। এবং বৃত্তি, সেখান থেকেই সে একজন উন্নত রাজনৈতিক নেতা হবে, সেখান থেকেই সে একজন উন্নত শিক্ষক হবে, কি উন্নত বৈদ্য হবে, কি উন্নত কৃষক হবে, কি উন্নত শিল্পপতি হবে, কি উন্নত দোকানদার হবে, কি উন্নত কারিগর হবে। মানে তার কাজটার সাথে সাথে সে একজন উন্নত মানুষ হবে। এবং তার একটা ধারণা থাকবে যে শুধু আমি আমার জন্য করছি না, যে ভূমিকাটা আমি পালন করছি সেটাই অখণ্ডতার একটা সেবা হচ্ছে, এই শরীর, এই জীবনকে আধার করে। এই ধারণাটা, এই ব্রহ্মচর্য আশ্রমের প্রয়োজনীয়তাটা রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো বুঝেছিলেন। তাই তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন বিশ্বভারতীতে একটা অন্য ধরনের বিশ্ববিদ্যালয়। এই উপনিষদের যে যুগ, সেই যুগের ব্রহ্মচর্য আশ্রমের আদর্শটাকে মডেল করে। কারণ তিনি তখনই বুঝেছিলেন যে ইংরেজদের এই শিক্ষা ব্যবস্থা, এতে কোনো রস নেই, এতে কোনো আনন্দ নেই, এতে কোনো শান্তি নেই, এতে কোনো উত্তরণ নেই। এ শুধু জড়, এ শুধু পদার্থ, এ শুধু স্বার্থপরতা। কিন্তু তার এই অসাধারণ এক্সপেরিমেন্টের পরেও আমরা দেখলাম যে ভারত যখন স্বাধীন হলো, তখন এই বিশ্বভারতীর এক্সপেরিমেন্টটা সেটা পুরো দেশে ছড়িয়ে পড়ল না। বিশ্বভারতী হয়ে গেল এবং আজ হয়ে আছে একটা মিউজিয়ামের পিস, একটা পর্যটকদের কৌতূহল, আর কিছু নয়। তাই জন্যে সেই যুগের দুটো ক্ষেত্রতে আমি একটুখানি দৃষ্টি আকর্ষণ করে দিতে চাই। এক হচ্ছে ত্যাগীদের ভূমিকা। যারা সর্বত্যাগী, তাদেরই ছিল এই শিক্ষা ব্যবস্থার দায়িত্ব, তাদের হাতে ছিল। কারণ তাদের মধ্যে কোনো স্বার্থ নেই। যাদের স্বার্থ নেই তারাই প্রকৃত শিক্ষা দিতে পারে সমাজকে। আরেকটা দিক ছিল দেশের যে রাজনীতি,
দেশের যে প্রশাসন, তাদের উপদেষ্টা ছিলেন এই ত্যাগীরা। রামায়ণ দেখুন, মহাভারত দেখুন, বশিষ্ঠ আসছেন, ব্যাসদেব আসছেন দেশের রাজাকে উপদেশ দিতে, কখনো তিরস্কার করতে। সেই তিরস্কার এবং উপদেশের পেছনে তার নিজের কোনো স্বার্থ নেই, তাই জন্য কারণ তিনি সর্বত্যাগী, সর্বাঙ্গীন মঙ্গল তিনি দেখছেন। দেশের এবং দশের জন্য কোনটা ভালো সেইটা দেখার চোখ তারই তৈরি হবে, যার নিজের স্বজন পোষণের দায় নেই। আমার যদি একটা বড় আশ্রম থাকে এবং আমি যদি এখানে কোনো মন্ত্রীর অ্যাডভাইজার হই, তাহলে কিন্তু আমার একটা আশ্রমিক স্বার্থ থাকবে। আশ্রমিক জমি বাড়াতে হবে, আশ্রমে বিল্ডিং বাড়াতে হবে, আশ্রমে আরও অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আশ্রমে আরও নামযশ করাতে হবে, এরকম ধরনের স্বার্থ থাকবে কিন্তু। আর সেখান থেকেই চার্চ এবং স্টেট এই অশুভ আঁতাত গড়ে উঠেছিল। এটা ইনস্টিটিউশনালাইজ যে রিলিজিয়ান, প্রাতিষ্ঠানিক যে ধর্ম। কিন্তু এই ঋষিরা যারা রাজাদের কাছে উপদেশ দিতে আসছেন, পরামর্শ দিতে আসছেন, তারা কিন্তু ইনস্টিটিউশন নন, তারা একক। তাদের কিচ্ছু এসে যায় না, তাদের কিছু হারানোর ভয় নেই, তাদের কিছু পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই। সুতরাং এই ত্যাগের এই ভূমিটা খুবই গুরুত্বপূর্ণ। সমাজ সবাই যে ত্যাগী হয়ে যাবে তা নয়, কিন্তু ত্যাগকে রাখা হবে মাথার উপরে। এটাই ব্রাহ্মণ্য শক্তি। ত্যাগ এবং জ্ঞান সত্য যার মধ্যে প্রতিষ্ঠিত। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন একটা কথা, যে লক্ষ্য করে দেখবি ভারতের যত উৎকৃষ্ট ভোগের উপকরণ সব কিন্তু ত্যাগের ভূমি থেকে এসেছে। অর্থাৎ আমাদের রাগ রাগিনী, আমাদের নৃত্য, আমাদের শিল্প কলা, আমাদের সাহিত্য, আমাদের দর্শন, যা কিছু নিয়ে আমাদের গর্ব, সব শিবের কাছ থেকে এসেছে, ত্যাগীদের কাছ থেকে এসেছে। দেখবেন হয়তো যে ভারতনাট্যমের প্রত্যেকটা নৃত্য শুরু হচ্ছে আগে শিবকে প্রণাম করে। তাহলে এই ত্যাগের ভূমি থেকেই উঠে আসবে ভারতের নতুন যে সংস্কৃতি, ভারতের বিজ্ঞান, দর্শন, শিক্ষা, সমস্ত কিছুর পেছনে, রাজনীতি, অর্থনীতি, সব কিছুর পেছনে ত্যাগের ভূমিকা থাকবে, ত্যাগীদের ভূমিকা থাকবে। আজকে এই পর্যন্তই থাক। এই নিয়ে আলোচনা তো আর শেষ হবার নয়। আগামীবার আবার আসবো। নমস্কার।